রামায়ণী ফল্গুধারার ১৬তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আরম্ভ করছি এই পর্বের আলোচনা। রামায়ণের প্রথম কাণ্ড বা আদিকাণ্ডের মধ্যে আমরা রয়েছি। সপ্তকাণ্ড রামায়ণের প্রথম কাণ্ড আদিকাণ্ড। আজকের পর্ব পায়সম রাজনীতি। এই পায়সম রাজনীতি কথাটি কিন্তু ব্যবহার করেছেন ডক্টর কিশোরনাথ ঝা, যিনি ঠাকুর অনন্তলাল ঠাকুরের শিষ্য এবং প্রখ্যাত ভারততত্ত্ববিদ। এখানে আমরা গত পর্বে দেখলাম যে মহারাজ দশরথ তিনি পায়েসের যে বন্টন তা কিন্তু তার রানীদের মধ্যে, ৩ রানীর মধ্যে সমানভাবে করেননি। এটা ঠিক, মহারাজ দশরথের 4টি সন্তান হবে, 3 রানী, অতএব এর মধ্যে যে কোনো একজনের যমজ পুত্র হবার সম্ভাবনা। সেখানে আমরা দেখলাম মহারাজ দশরথ কিন্তু তার প্রিয়তমা রানী কৈকেয়ীকে পায়েসের সবচেয়ে কম অংশটা দিলেন। এই জায়গাটা আমাদেরকে একটু আশ্চর্য করে। রামায়ণের থেকে আমরা এটা জানতে পারি যে কৈকেয়ী তিনি দশরথের সর্বাপেক্ষা প্রিয়তমা। তিনি কারো মতে তিনি মধ্যমা রানী, কারো মতে তিনি কনিষ্ঠা রানী। এটা খুব পরিষ্কার নয় যে তিনি মধ্যমা না কনিষ্ঠা, কিন্তু তিনি প্রিয়তমা এ বিষয়ে কোনো সংশয় নেই। এবং এই রানীর প্রতি দশরথের যে একটা প্রবল আসক্তি, এবং এই আসক্তি থেকেই তার স্ত্রৈণতার যে এক অপযশ, সেটাও কিন্তু রামায়ণের আলোচনার থেকে আমরা পরিষ্কার জানতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 3 রানীর একজনেরও সন্তান নেই। সন্তান লাভের জন্য রাজা প্রথমে অশ্বমেধ যজ্ঞ, তারপর পুত্রেষ্টি করলেন এবং তার সমস্ত এই যজ্ঞ কর্মের ঋত্বিক ছিলেন মহাতাপা ঋষ্যশৃঙ্গ। সে এক দীর্ঘ কাণ্ড কারখানা। তারপরে এত কিছু করার পরে সেই যজ্ঞের অনল হতে যে দিব্য পুরুষ স্বয়ং প্রজাপতি স্বরূপ, যিনি উঠে এলেন হাত সোনার বাটিতে 1 বাটি পায়েস নিয়ে এবং বললেন, এই পায়েস আপনি 3 রানীর মধ্যে ভাগ করে দিন, এই পায়েস খেলে তারা পুত্রবতী হবে। রাজা সেই পায়েস নিয়ে অন্দরমহলে এলেন এবং আমরা এটা গত পর্বে শুনলাম, তিনি প্রথমেই এসে উপস্থিত হলেন মহারানী কৌশল্যাকে এবং সম্পূর্ণ পায়েসের অর্ধেক অংশ তিনি দিলেন কৌশল্যাকে। অর্থাৎ রাজা চাইছেন তার জ্যেষ্ঠা রানী, প্রধানা রানী, পাট রানী কৌশল্যার সন্তান সবচাইতে গুণশীল
পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। তারপরে যে পায়েসের অর্ধেক অবশিষ্ট, সেই অর্ধেকের অর্ধেক তিনি দিলেন মহারানী সুমিত্রাকে। বাকি যে অংশটুকু পড়েছিল, অর্থাৎ পুরো পায়েসটাকে যদি আমরা 4 ভাগ করি, প্রথম 2 ভাগ অর্থাৎ সম্পূর্ণ অর্ধেক পেলেন কৌশল্যা, বাকি অর্ধেকের 4 ভাগের অর্ধেক পেলেন সুমিত্রা, আর বাকি যে 1/4 অংশ পড়ে আছে তার সেটাকে আবার তিনি 2 ভাগ করলেন। সেটা পরিষ্কার তিনি দিয়ে দিলেন না রানী কৈকেয়ীকে, সেটাকেও আবার তিনি 2 ভাগ করে তার 1 ভাগ দিলেন কৈকেয়ীকে, এবং অবশিষ্টটি সেটি তিনি আবার অনেক চিন্তা করে তিনি সেটি দিলেন সুমিত্রাকে। একদম পরিষ্কারভাবে রামায়ণ সে কথাটি বলছেন, প্রদদো চাবশিষ্টং পায়সং দেব নির্মিতম অনুচিন্তা, অনেক চিন্তা করে সুমিত্রাওই পুনরেব নরাধিপা, অনেক চিন্তা করে তিনি সুমিত্রাকে পুনরায় তার আবার এক অংশ দিলেন। অনুচিন্ত সুমিত্রাওই পুনরেব, কোথাও বলা হচ্ছে নরাধিপ, কোনো রামায়ণের পাঠে বলা হচ্ছে মহামতি। এবং তাসং দদৌ রাজা ভার্যানং পায়সং পৃথক, প্রত্যেককে আলাদা আলাদা করে তিনি সে রানীদেরকে দিলেন, এবং রানীরা তা আনন্দিত চিত্তে তা গ্রহণ করলেন। রানীরা এর অংশের ব্যাপারটা কিছু বুঝলেন না, কারণ দিচ্ছেন মহারাজ নিজে, অতএব কতটুকু দিচ্ছেন, কাকে কতটা দিয়েছেন, এটা তাদের কারো জানার নেই, জানার কথাও নেই, কারণ প্রত্যেকে আলাদা আলাদা মহলে থাকেন, এবং প্রত্যেক মহলে গিয়ে রাজা তার রানীদেরকে এইভাবে পায়েস বন্টন করলেন। আমাদের এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে যদি কৈকেয়ী দশরথের সর্বাপেক্ষা প্রিয়তমা হয়, তাহলে তাকেই তো সবচেয়ে বেশিটা দেওয়ার কথা, অন্তত তারপরের দ্বিতীয় ভাগটা। সেটাও নয়, সবচাইতে কম পরিমাণ পেলেন কিন্তু কৈকেয়ী। এবং এখানে মহাকবি লিখছেন অনুচিন্তা, অনেক চিন্তা করে অবশিষ্টটাও তিনি কৈকেয়ীকে দিলেন না, আবার দিলেন তিনি সুমিত্রাকে। অতএব এই যে ভাগ হলো, তার ফলে সন্তান জন্মের, রানীদের গর্ভধারণ এবং সন্তান জন্মের ব্যাপারটাও কিন্তু রাজার ইচ্ছে মতো। তার ফলে আমরা কি দেখলাম, মহারাজ দশরথের 4 পুত্র হলো, অর্থাৎ আমরা যে পৌরাণিক যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুসারে ভগবান বিষ্ণু 4 ভাগে বিভক্ত হয়ে মহারাজ দশরথের 4 পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। এখানে ভীষণভাবে এটা লক্ষ্য করার যে বিষ্ণুর এই যে 4 ভাগে ভাগ হলেন, সেখানে কোনো সমানতা নেই, এবং এই অসমানতার মধ্যে মহারাজ দশরথের সম্পূর্ণ ইচ্ছা এবং নিয়ন্ত্রণ। তিনি যেমন চেয়েছেন রানীরা সেই রকম সন্তানেরই জন্ম দিয়েছে। অর্থাৎ কৌশল্যার গর্ভজাত সন্তান সবচেয়ে গুণশালী পুত্র। তারপরে আমরা দেখলাম অন্য অর্ধেকের অর্ধেকটাই, অর্থাৎ 1/4 ভাগ প্রথমেই সুমিত্রাকে দেওয়াতে
সুমিত্রার দুটি সন্তান হয়েছে, কারণ সুমিত্রা দুবার পেয়েছেন, কিন্তু প্রথম ভাগেরটি হচ্ছে অনেক বেশি হওয়াতে রামচন্দ্র এই প্রথম কৌশল্যার সন্তানের পর দ্বিতীয় যে সন্তানটি সুমিত্রার যে প্রথম সন্তানটি জন্মালো সেটি হলো সবচাইতে, তারপরে অর্থাৎ কৌশল্যার সন্তানের পর সুমিত্রার জ্যেষ্ঠ সন্তান হলো শক্তিশালী, সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বেশি বিষ্ণুর অধিক অংশ নিয়ে জন্মগ্রহণ করলেন কৌশল্যার পুত্র। তারপর বিষ্ণুর তারপরের বেশি অংশ নিয়ে জন্মালেন সুমিত্রার জ্যেষ্ঠ পুত্র, কারণ সুমিত্রার দুবার পেয়েছেন বলে তার দুটি সন্তান হয়েছে, যমজ সন্তান। সব যমজ সন্তানের মধ্যে প্রথম সন্তানটি বিষ্ণুর শক্তি বেশি আছে কৌশল্যার সন্তানের পরে। তারপরে জন্মগ্রহণ করল কৈকেয়ীর সন্তান, এবং কৈকেয়ীর গর্ভে যে সন্তানটি এলেন, এবং অবশিষ্ট পুনরায় বিষ্ণুর আরেক শক্তি সুমিত্রার গর্ভ জন্ম দিল। এখানে আমরা পরপর চরিত্রের গুণাবলী এবং বিষ্ণু শক্তির মর্যাদার মধ্যে দিয়ে আমরা এই রামায়ণের মধ্যে মহারাজ দশরথের পুত্ররা কিন্তু পায়েসের পরিমাণগত অংশ অনুসারে পরপর উজ্জ্বল হয়ে উঠেছে। যদিও জ্যেষ্ঠ পুত্র কৌশল্যার সন্তান, তারপরে সন্তান হচ্ছে কৈকেয়ীর, তারপরে সুমিত্রার দুটি সন্তান এসেছে, কিন্তু আমরা যদি তাদের মর্যাদা এবং তাদের ঔজ্জ্বল্যকে দেখি, শক্তিকে দেখি, তাহলে প্রথমেই আসবে কৌশল্যার সন্তান, তারপরে আসছে সুমিত্রার জ্যেষ্ঠ সন্তান, তারপর কৈকেয়ীর একটি সন্তান, এবং সর্বশেষ সুমিত্রার দ্বিতীয় সন্তান। এই আসছে মর্যাদা অনুসারে। এদের কথা আমরা আসবো কিভাবে কখন জন্ম হলো, তাদের কি নামকরণ হলো ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আসছি। তার আগে এইখানটা আমরা জেনে নিতে আমরা চাইছি যে কেন মহারাজ দশরথ এরকম করলেন। এই সম্পর্কে রামায়ণের মধ্যে খুব পরিষ্কার করে, দক্ষিণী রামায়ণ কিন্তু খুব পরিষ্কার করে একটি সূত্র আমাদের দিয়েছে। সেই সূত্রটি কি, যে মহারাজ দশরথের শ্বশুর কেকেয় রাজ, তিনি দশরথের অর্থাৎ সেই সময় অযোধ্যা সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসাবে অযোধ্যা কৌশল দেশ, খুবই ক্ষমতাবান শক্তিশালী সেই রাজধানী, অযোধ্যাকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই সময় দুটি রাষ্ট্রের কথা কিন্তু খুব পরিষ্কারভাবে সেই দক্ষিণী মহাভারত তুলে ধরেছে, এবং পরিষ্কার করে এই কথাটি ব্যবহার করেছে যে অযোধ্যাকে সব দিক থেকে, অযোধ্যার সবচাইতে প্রতিস্পর্ধী দুটি রাজ্য রয়েছে। এরা কিন্তু মহারাজ দশরথের সেই অর্থে মিত্র রাষ্ট্র নন, পরবর্তী সময়ে তাদের সাথে মিত্রতা স্থাপন হয়েছে, কিন্তু দশরথ যখন বিবাহ করেননি সেই সময় অযোধ্যার রাজা দশরথের পিতা অজ, তার সময় অযোধ্যাকে যারা চ্যালেঞ্জ জানাবার ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছেন দুপাশ থেকে দুজন, তাদের একজন হচ্ছে কেকেয় রাজ এবং অন্য দিক থেকে হচ্ছে মিথিলার রাজ। এরা প্রত্যেকে কিন্তু অযোধ্যার মতনই শক্তিধর, এবং অযোধ্যা
কে এদের সঙ্গে সব সময় খুব চিন্তা করে, একদম পরিষ্কার করে সেই রামায়ণে বলা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে, এই দুটি রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাপারে অযোধ্যাকে কিন্তু মেপে, পরিমিতি অনুসারম, এই কথা শব্দটি সেখানে ব্যবহার হয়েছে, যে অত্যন্ত মেপে পদক্ষেপ করতে হতো। এই দুটি রাষ্ট্রের সাথে কতখানি অযোধ্যা তাদের সঙ্গে এগোবে, কতটা পেছবে, অর্থাৎ উপায়, এই যে চতুরাপয়ের কথা বলা হচ্ছে এখানে, এই উপায়ের ব্যাপারে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে এই দুটি রাষ্ট্রের ক্ষেত্রে ইক্ষ্বাকু রাজাদেরকে। অর্থাৎ দশরথের পিতার সময় থেকেই, মহারাজ অজর সময় থেকেই, কিংবা তারও আগের একটু সময় থেকেই অযোধ্যার প্রতিস্পর্ধী কিন্তু এই দুটি রাজ্য সেখানে বর্তমান। না, তাদের সাথে অযোধ্যার কোনো যুদ্ধ হয়নি, কোনো বিগ্রহ হয়নি, বরং একটা সৌজন্য বোধ, একটা মিত্রতার পরিবেশ। অর্থাৎ অযোধ্যার রাজারা, ইক্ষ্বাকু বংশীয়রা, তারা কিন্তু ভীষণ কূটনীতির মাধ্যমে এই দুটি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের পরিমাপকে মেপে চলছে, যাতে ওই রাষ্ট্র কোনোভাবে অযোধ্যার সাথে যুদ্ধে লিপ্ত না হয়, অন্যদিকে অযোধ্যাকে তারা কোনোভাবেই চ্যালেঞ্জ না জানিয়ে বসতে পারে। অর্থাৎ এই ব্যাপারে অযোধ্যা রাজাদের অনেক ভাবনা চিন্তা ছিল। এইখানেই কিন্তু সূত্রটা দাঁড়িয়েছে। পরবর্তী সময়ে বিবাহ সূত্রে এই দুটি রাষ্ট্রের সাথেই, কেকেয় এবং মিথিলার সাথেই অযোধ্যার একটা সম্পর্ক হয়, পিতা এবং পুত্রের। সেটা তো আমরা দেখছি। দশরথ বিবাহ করেন কেকেয় দেশের রাজকন্যাকে। এই কেকেয় রাজ সম্পর্কে আমাদের একটু কথা বলতে হবে, সেটি সম্বন্ধে আমরা একটু, এই কেকেয় দেশ কতটা বিখ্যাত সেটা কিন্তু ছান্দোগ্য উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি, শতপথ ব্রাহ্মণের মধ্যেও আমরা পাচ্ছি। এবং সেখানে আমরা কেকেয়, মহারাজ দশরথের সমসাময়িক যে রাজা কেকেয় রাজ, তিনি, তার নামও আমরা পাচ্ছি, তিনি হচ্ছেন অশ্বপতি। ছান্দোগ্য উপনিষদ এবং শতপথ ব্রাহ্মণের মতন প্রাচীন বৈদিক গ্রন্থ এই সেখানে অশ্বপতিকে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং তাকে বলা হয়েছে তিনি রাজর্ষি অশ্বপতি। ছান্দোগ্য উপনিষদে আমরা দেখতে পাই মহর্ষি উদ্দালক তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে কেকেয় রাজ অশ্বপতির নাম উল্লেখ করেছেন এবং বলে তাকে সম্বোধন করেছেন রাজর্ষি বলে। তিনি ঋষিদের, অর্থাৎ কেন অশ্বপতিকে রাজর্ষি বলা হয়, উদ্দালকের কথা আমরা জানি, তিনি একজন বিখ্যাত ঋষি, ব্রহ্মর্ষি। সেরকম একজন বিখ্যাত ব্রহ্মর্ষি যখন কোনো একজন রাজাকে রাজর্ষি বলছেন, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী, এটা সাধারণ কোনো কথা নয়। উদ্দালকের মতন ঋষি, একজন ব্রহ্মর্ষি, তেজ সম্পন্ন ঋষি, যাকে আভূমি নত হয়ে ভারতবর্ষ প্রণাম করেন, এই উদ্দালক তিনি কেকেয় দেশের রাজা অশ্বপতিকে রাজর্ষি বলে সম্বোধন করছেন। এবং শুধু তাই নয়, তার কথার সঙ্গে মধ্যে অনেক শ্রদ্ধার প্রকাশ আছে। এর কারণ হচ্ছে কেকেয় রাজ অশ্বপতি তিনি উদ্দালক প্রভৃতি ঋষিদের যে জিজ্ঞাস্য বৈশ্বাসর সঙ্গক, যে আত্মাকে বৈশ্বানারের সাথে তুলনা করা হয়েছে, তাহার সম্পর্কে তিনি জানেন। অর্থাৎ অশ্বপতি একজন ব্রহ্মর্ষি, সেই অর্থে তিনি রাজর্ষিও বটে।
অর্থাৎ উদ্দালকের অর্থাৎ ঋষিরা যে পরব্রহ্মের সন্ধান পেয়েছে, ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছিলেন, একই রকম ভাবে অশ্বপতি রাজা হয়েও তিনিও কিন্তু সেই পরম ব্রহ্মকে লাভ করেছিলেন, ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছিলেন। অশ্বপতির মতন ঋষিতুল্য পাণ্ডিত্যের পরিচয় আমরা কিন্তু উদ্দালক প্রভৃতি ঋষিদের কাছ থেকে বিস্তৃতভাবে পাই। এই যে অশ্বপতি, যিনি একাধারে প্রভূত ক্ষমতাবান একজন রাজা এবং অন্যদিকে তিনি একজন ব্রহ্মর্ষি, তেজে, পরাক্রমে এবং তপস্যায়, ব্রহ্মনিষ্ঠতায় তিনি এমনভাবে জ্বলজ্বল করছেন যে সে সময়কার ব্রহ্মনিষ্ঠ ঋষিরাও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তার কন্যা কৈকেয়ীর সাথে অযোধ্যারাজ দশরথের বিবাহ হয়। রাজা কেকেয় অশ্বপতির আরেকটি সন্তানের কথাও আমরা জানতে পারি, তার নাম হচ্ছে যুধাজিৎ। যুধাজিৎ এবং এই কৈকেয়ী হচ্ছেন অশ্বপতির কন্যা এবং পুত্র অর্থাৎ সন্তান। কৈকেয়ীর এছাড়া অন্য কোনো নাম ছিল কিনা আমরা রামায়ণ কিংবা অন্য কোনো পুরাণে তা জানতে পারি না, কিন্তু কৈকেয় দেশের কন্যা হিসেবে কেকেয় দেশের কন্যা হিসেবে তার নাম হচ্ছে কৈকেয়ী। এই যে কেকেয় দেশের কন্যা কৈকেয়ীর সাথে দশরথের বিবাহ হয়, এই বিবাহটা কেমন বিবাহ না, কেকেয় দেশের সাথে বিবাহ করার, কৈকেয়ীকে বিবাহ করার দশরথের দুটি উদ্দেশ্য। এটিও সেই দক্ষিণী রামায়ণ থেকে আমরা পরিষ্কারভাবে, রামায়ণের দক্ষিণী পাঠ থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি। তার প্রধান এবং প্রথম কারণটি যদি হয় কৈকেয়ীর সৌন্দর্য, অত্যন্ত সুন্দরী, বিদগ্ধা বলে তাকে বর্ণনা করেছে। তার রূপ এবং গুণ যেমন দশরথকে আকর্ষণ করেছিল, সেই দিক থেকে দ্বিতীয় কারণটি হচ্ছে কেকেয় দেশের সাথে একটা বৈবাহিক সূত্রে আবদ্ধ করে যে দেশ ভবিষ্যতে কেকেয়ের যদি কখনো প্রতিস্পর্ধী হয়ে ওঠে, সেটাকে অন্তত আত্মীয়তার সূত্রে খানিকটা ঠেকানো যেতে পারে, এই অর্থে বিবাহ করেছিলেন মহারাজ দশরথ। তবে এক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার যে প্রথমটি অর্থাৎ মহারাজ দশরথ কৈকেয়ীর রূপে এবং গুণেই সবচাইতে বেশি আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করেছেন। প্রথম কারণটাই বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় কারণটি তার পরে পরে আসছে। যাই হোক, এই বিবাহের ক্ষেত্রে হতেই পারে কৌশল দেশ পরাক্রম, অযোধ্যার রাজাও ক্ষমতাবান রাজা, দশরথ কম বড় রাজা নন, তিনিও বহু পরাক্রান্ত, গুণান্বিত, তিনিও তেজ সম্পত্তি একটা সমৃদ্ধ রাজ্যের রাজা। তিনি, তার যশ গুণের কোনো অভাব নেই। অতএব কেকেয় দেশের রাজা অশ্বপতি তার মেয়েকে দশরথের হাতে তুলে দিতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি, বিবাহ যে কারণেই হোক না কেন, গুণে, রূপে বা অন্য ক্ষমতায় দুই পরিবারের মধ্যে একটা সমানতার ফলে এই বিবাহ হয়েছিল। এটি কেবলমাত্র নয়, বিবাহের সময় একটি শর্ত ছিল। শর্তটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দশরথ প্রতিজ্ঞা করেছিলেন তার শ্বশুর কেকেয় রাজ অশ্বপতির কাছে, যেহেতু তার কন্যা প্রথম রানী নন, সুতরাং তার গর্ভে যে সন্তান আসবে, যেহেতু সেই সময়ের নিয়ম অনুসারে প্রধানা মহিষীর
রাজা হবেন, এবং যেহেতু কইকেয়ী প্রধানা মহিষী হচ্ছেন না দশরথের, অতএব দশরথকে প্রতিজ্ঞা করতে হয়েছিল অশ্বপতির কাছে যে কইকেয়ীর সন্তানই কিন্তু রাজা হবে। এটি হচ্ছে মূল জিনিস। এখানে আরেকটি কথা বলা হয়, অনেকেই বলেছেন যে বিবাহে এরকম কিছু নম্র বচনে বিপদে পড়লে, হ্যাঁ, উপহাসের সময় রঙ্গ তামাশা মিথ্যা কথা বলা চলে এবং সেখানে কোনো সেটা দোষ হয় না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ইক্ষ্বাকু বংশের মানুষেরা কিন্তু নিজেদের প্রতিজ্ঞা পালনের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ তারা কথা দিয়ে কথা রাখতেন। অতএব দশরথ এখানে কথা দিয়েছেন, তিনি বিবাহের ওই যুক্তি দিয়ে, বিবাহের সময় মিথ্যে কথা বললে পাপ হয় না, এই সমস্ত ধারণা কিন্তু ইক্ষ্বাকুদের মধ্যে প্রচলিত নয়। তারা কথা দিয়েছেন, অতএব তারা কথা রাখবেন। যা বেঁচে হয় তারা প্রাণী বেঁচে থাকবেন এবং কথা রাখবেন। যদি প্রাণ চলে যায় তাহলে আলাদা কথা। যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ তারা তাদের প্রতিজ্ঞা থেকে, প্রতিজ্ঞাত সত্য থেকে সরে আসবে। এটা আমরা সবিশেষভাবে শ্রীরামচন্দ্রের মধ্যে লক্ষ্য করব। অর্থাৎ ইক্ষ্বাকু বংশীয় প্রত্যেকেই মর্যাদা, সত্যের মর্যাদা, কথা যা প্রতিজ্ঞা করেছে তার মর্যাদা প্রাণ দিয়ে রক্ষা করতে। এখানেই দশরথের ভয়। তিনি চান না কোনোভাবে কেউ দেশের সন্তান, মানে কেউ দেশের যে কন্যা, তিনি তার যতটাই প্রিয়তমা হন না কেন, যেহেতু কেউ রাজ খুব শক্তিশালী, অশ্বপতিও যথেষ্ট শক্তিশালী, তার পুত্র যুধাজিত পরম শক্তিশালী, অতএব তাদেরই ভাগ্নে বা তাদেরই নাতি এই কৌশল দেশে প্রধান হয়ে উঠুক, এইটা কিন্তু দশরথ চাননি। অর্থাৎ বিবাহের সময় তার মুগ্ধতা ছিল, কইকেয়ীর প্রতি তার মুগ্ধতা আছে, কইকেয়ীকে তিনি যথেষ্ট ভালোবাসেন, কিন্তু রাজনীতির দিক থেকে তিনি এটা চান না যে কইকেয়ী সবচাইতে বেশি গুরুত্ব পেয়ে যান। অর্থাৎ কইকেয়ীর গুরুত্ব পেয়ে যাওয়ার অর্থ কেকেও দেশের গুরুত্ব বৃদ্ধি, এবং ভবিষ্যতে কেকেও দেশ তাদের নাতির বা মাধ্যমে কৌশল দেশের উপর ছড়ি ঘোরাতে পারেন, এরকম একটা আশঙ্কা দশরথের রয়েছে। এইটি হচ্ছে মূল জায়গা। সেই জন্য তিনি সবচাইতে পায়েসের কম অংশটা দিলেন কইকেয়ীকে, আর সবচাইতে বেশিটি দিলেন কৌশল্যাকে, তারপর বেশিটি তিনি দিলেন সুমিত্রাকে, আবার তিনি সুমিত্রাকে আরেকটু অংশ দিলেন। অর্থাৎ এইখানে দশরথের এই বুদ্ধি বা এই রাজনৈতিক অভিসন্ধিটি কিন্তু সবিশেষভাবে কাজ করছে। এইটা হচ্ছে বোঝার, সম্যকভাবে এই জায়গাটা বোঝার। এবং আমরা পরবর্তী সময় এটা দেখব যে কেকেও রাজ এবং তার পুত্র, তারা কিন্তু তাদের দুই নাতি বা নাতিকে, অর্থাৎ ভরতকে বিশেষ করে ভরতকে তারা নিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখছি রামায়ণে যে নির্দিষ্ট সময়ের পরে আমরা দেখছি যে বিষ্ণুর অংশে শ্রীরামচন্দ্রের জন্ম হচ্ছে, মানে কৌশল্যার পুত্র শ্রীরামের জন্ম হচ্ছে, জ্যেষ্ঠ পুত্র, এবং মহারাজ দশরথ পরম আনন্দিত হয়ে তার জ্যেষ্ঠ পুত্রের নাম রাখছেন রাম। সেটা আনন্দিত হওয়ার থেকে, আর রাম শব্দের আরেকটি অর্থ কিন্তু আনন্দবর্ধক, রাম শব্দ, তার থেকেই তিনি
কিন্তু এখানে এই তার জ্যেষ্ঠ পুত্রের নামকরণও করছেন রাম। প্রথমেই রামচন্দ্রের বলছেন, এবং সেখানে রামায়ণ খুব পরিষ্কার বলছে, গুণৈরেবাভিরাম সরঞ্জয়া মাস হি প্রজা রাম ইতি বিখ্যাত নাম তস্য তথাকৃত। তিনি রামচন্দ্র যেন এইখান থেকে তার পিতার হৃদয় আহ্লাদ, কৌশল্যার হৃদয় আহ্লাদ, গুণবিবর্ধক এই পুত্র, সেই অর্থে তিনি রাম। তিনি সমস্ত প্রজাগণের আনন্দ রঞ্জক, এই রঞ্জক শব্দ থেকে রাজা শব্দটি আসে, আমরা সেটি দেখব, প্রজাগণের আনন্দবর্ধক, সেই অর্থে তিনি রাম। তারপরে জন্মগ্রহণ করলেন ভরত, তারপরে সুমিত্রার দুটি সন্তান লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। কিন্তু আমরা দেখছি বিষ্ণুর সেই গুণ অনুসারে তাদের দশরথের পুত্ররা পায়েসের পরিমাণের সঙ্গে, প্রথমেই শক্তি যদি আমরা দেখি, পায়েসের পরিমাণের, গুণের পরিমাণের শক্তি অনুসারে প্রথমে আমরা পাচ্ছি রাম, তারপরে পাচ্ছি লক্ষ্মণ, তারপরে ভরত এবং শত্রুঘ্ন। এই জায়গাটাকেই দিচ্ছে, অর্থাৎ পুত্রদের কাউকে ক্ষীণ, কাউকে হীনতর করে তিনি কইকেয়ীকে, তার প্রিয়তমা পত্নী, অথচ তাকে একটু হীনতর করে রাখার একটা মহারাজ দশরথের উদ্দেশ্য। এবং সেখানে দশরথের এই পুত্ররা পরপর জন্মগ্রহণ করছেন, এবং সেখানে দেখছি মহারাজ দশরথ সমস্ত রাজাদেরকে বিদায় দিলেন, ব্রাহ্মণদেরকে বিদায় দিলেন। ঋষ্যশৃঙ্গ মুনি তিনি চলে যাচ্ছেন তার স্ত্রী শান্তাকে নিয়ে, এবং এই সমস্ত যারা এসেছিলেন এই অশ্বমেধ যজ্ঞের সময় তারা সবাই, এরপরে 12 মাস পরে চৈত্র মাসের নবমী তিথি, পুনর্বসু নক্ষত্র, 5টি গ্রহের তখন উচ্চস্থান, কর্কট লগ্ন, বৃহস্পতির সাথে জগৎপতিতে স্বর্গীয় চিহ্ন সমন্বিত রাম রূপে মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করলেন। ইক্ষ্বাকু বংশের আনন্দবর্ধক এই সন্তান ভগবান বিষ্ণুর অর্ধেক অংশ নিয়ে জন্মগ্রহণ করলেন। রামায়ণ বলছে নেত্র তার লোহিত বর্ণ বা দীর্ঘ বাহু, ওষ্ঠ রক্তবর্ণ, দুন্দিবি অর্থাৎ বৃহৎ ঢাকের মতো গম্ভীর তার কণ্ঠস্বর, এবং বজ্রপাণি ইন্দ্রকে পুত্র রূপে লাভ করে দেবমাতা অদিতির মতন কৌশল্যাও অত্যন্ত জ্যোতির্ময় পুত্র, জ্যোতির্ময় সন্তান লাভ করে তিনি শোভান্বিত হয়ে উঠলেন। কইকেয়ী থেকে উৎপন্ন হলেন ভরত নামক সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী পুত্র, সকল গুণের মিলিত বিগ্রহ তিনি ছিলেন বিষ্ণুর চতুর্থাংশ। এরপর দেবী সুমিত্রা লক্ষ্মণ এবং শত্রুঘ্ন নামক 2 যমজ পুত্র জন্মদান করেন। বিষ্ণুর অর্ধাংশ যুক্ত ছিলেন তারা বীর, এবং সমস্ত প্রকার অস্ত্র চালনায় তারা কুশল। পুষ্যা নক্ষত্রের মীন লগ্নে উদার বুদ্ধি ভরত জন্মগ্রহণ করেছিলেন। সূর্যোদয়ে কর্কট লগ্নে পরে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করলেন। এইভাবে পৃথক পৃথক সময়ে মহারাজ দশরথের 4টি সন্তান লাভ হলেন। তারা প্রত্যেকেই মহাপ্রাণ, গুণবান, রূপবান, পূর্ব এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের মতন তারা প্রভাব বিশিষ্ট। সেই সময় গান্ধর্বেরা ইক্ষ্বাকু বংশের গৌরব কীর্তন করছেন, অপ্সরা করছেন নৃত্য, দেবতারা দুন্দুবি বাজিয়ে মঙ্গল ধ্বনি করছেন, আকাশে আকাশে পুষ্প বৃষ্টি। অযোধ্যার বিপুল জনসমাবেশের মাধ্যমে প্রতিপালিত হলো বিরাট এক উৎসব। রাজপথ নরনারীর ভিড়ে প্রায় বুদ্ধ হয়ে গেল, ভরে গেল অভিনেতা এবং নাচের শিল্পীদের আনন্দ উৎসবে।
সঙ্গীত বাদ্য নানাবিধ আনন্দ ধ্বনিতে চতুর্দিকে মুখরিত হয়ে গেল। গায়নশ্চৈ বিরাবিন্নবাদনশ্চৈ ততাপরে বিরজুর্বিপুরাতস্ত সর্বরত্ন সমন্বিতা প্রদয়ংশ্চ দদো রাজসূতমাগত বন্দিনাম ব্রহ্ম নিবোধদো বিত্তঙ্গোধনানি সহস্র। রাজা অনেক দান ধ্যান করলেন, অনেক কিছু হলেন এবং চতুর্দিকে আনন্দ আনন্দ আর আনন্দ। রাজার মনে আনন্দ, তিনি পরমানন্দে দান ধ্যান করছেন। প্রজারা আনন্দিত, তাদের দেশে রাজার সন্তান লাভ হয়েছে, এইসবে আনন্দ। এবং তার মধ্যে রামান আলাদা করে যেটি বলছেন সেটি হচ্ছে যে ব্রহ্মা রাজপুত্র চারজনই বেদজ্ঞ, চারজনই বীর এবং সমস্ত মানুষের মতন জগতের কল্যাণ সাধনে তারা নিরত, সবাই জ্ঞানবান এবং গুণান্বিত। তবু সেখানে বলছেন যে ভূভব ভূয় ভূতানাং স্বয়ম্বরিত সম্মত সর্বে বেদ বিদাসুরা সর্বে লোক হিতে রতা। এই সমস্ত বলছে, কিন্তু বলছেন এর মধ্যেও সর্বে জ্ঞান সম্পন্ন সর্বে সমাদুত গুণী, সবাই জ্ঞান সম্পন্ন, সবাই গুণ সম্পন্ন। তার মধ্যে তেষামপি মহাতেজা রাম সত্য পরাক্রম, তার মধ্যে রামচন্দ্র হলেন সবচাইতে গুণবান, তিনি হলেন সবচাইতে শ্রেষ্ঠতম পুত্র হলেন। এবং এই তাদের জন্মে অর্থাৎ তিনি সবার প্রিয় হয়ে উঠলেন, সর্ববিধ তেজস্বী, সত্যনিষ্ঠ, পরাক্রমশালী, চন্দ্রের মতন নির্মল এবং সর্বজনের প্রিয়। তিনি হস্তিক স্কন্ধ আরোহণে, অশ্বপৃষ্ঠে বিচরণে, রথ পরিচালনায় তিনি হয়ে উঠলেন সুনিপুণ। অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে একটি একটি লাইনের মধ্যে দিয়েই মহাকবি কিন্তু তাদের আর শিশুকালের অত কোনো বর্ণনার মধ্যে যাচ্ছেন না। তারা একেবারে তাদের জন্ম, তারপর তাদের গুণ, তারপর তাদের নামাকরণ এবং তারা কেমন হয়ে উঠছেন, কিভাবে তারা শক্তিমান হয়ে উঠছেন, একেবারে সেটা বলছে। অর্থাৎ এই চার পুত্রের একজনেরও বাল্য অবস্থার কোনো বর্ণনাই কিন্তু রামায়ণ সেখানে দিচ্ছে না, এটা লক্ষ্য করার মতো। অর্থাৎ জন্মের পরপরই তাদের বাল্যাবস্থার খুব একটা বিবরণ কিন্তু বাল্মীকি রামায়ণের মধ্যে নেই। বাল্মীকির যেন এক ভীষণ তাড়া আছে এবং যেখানে অতি দ্রুত আমরা দেখতে পাচ্ছি এই চার পুত্র গুণান্বিত বীর হলেন, ক্ষত্র বীরে পরাক্রম হয়ে উঠলেন। এবং সেখানে ভাইদের মধ্যে একটা সম্পর্কের কথাও এর মধ্যে খুব সংক্ষেপে অথচ গুরুত্বপূর্ণ কথাটি মহাকবি বাল্মীকি এই সমস্ত চারজন রাজপুত্রের তারা কেমনভাবে গুণান্বিত শক্তিমান হয়ে উঠছেন, কতটা তারা ক্ষত্র বীরচিত হয়ে উঠছেন, সেই সমস্ত কথা বলার মধ্যেই সংক্ষেপে দুটি লাইনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটি হচ্ছেন যে রামচন্দ্র হলেন ধনুর্বেদে নিষ্ণাত, তিনি পিতার সেবায় সদা নিরত এবং তার ভাই লক্ষ্মণ তিনি বাল্যকাল থেকেই ছিলেন স্নিগ্ধ স্বভাবের, সৌন্দর্যবর্ধক এবং জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রের প্রিয় কর্ম সকল তিনি সবসময় সম্পাদন করতেন এবং তার সেবায় তিনি সবসময় নিরত থাকতেন। রূপগুণ সম্পন্ন লক্ষ্মণ যেন ছিলেন রামের বহিস্থিত প্রাণ। পুরুষোত্তম রামও লক্ষ্মণকে ছেড়ে ঘুমোতে পারতেন না। হ্যাঁ, এখানে বলছেন রামস্য লোক রামস্য ভাতৃর জ্যেষ্ঠস্য নিস্তস্য
सर्व प्रिय करन्तश्च रामस्यापि शरीरत, অর্থাৎ শরীর দিয়ে সেবা করতেন তিনি শ্রীরামচন্দ্র, এবং এটা করতেন তিনি করতে তার ভালো লাগতো। তিনি ভালোবেসে তার জ্যেষ্ঠ ভাই শ্রীরামচন্দ্রের সেবা করতেন। এবং শুধু তাই নয়, লক্ষণ যেন ছিলেন শ্রীরাম পুরুষোত্তম রামচন্দ্রের বহিস্থ প্রাণ, লক্ষণ লক্ষ্মী সম্পন্ন বহিপ্রাণ ইবাপর না চ তেন বিনা নিদ্রাং লভতে পুরুষোত্তম। তাকে ছাড়া শ্রীরামচন্দ্র ঘুমোতে পারতেন না। দু ভাইয়ের মধ্যে কি সম্পর্কটা সেখানে দিতে, এবং আরো দু চারটি কথা এখানে কিন্তু বলে দিয়েছে। সেটা কি বলছেন, ভালো খাবার কিছু যদি তৈরি হতো, রামচন্দ্র সেটি ভাই লক্ষণকে না খাইয়ে কিন্তু নিজে খেতেন না। তার তো আরো দুটি ভাই আছে, ভরত শত্রুঘ্ন, তাদের সাথে সম্পর্ক এতটা গভীর নয়। লক্ষণের সঙ্গে এই জায়গাটা সবিশেষ লক্ষ্য করবার, গুণের দিক দিয়ে, বিষ্ণুর শক্তির গুণের দিক থেকে, অর্থাৎ পায়েসের বিভাগের দিক থেকে সবচাইতে শক্তি সম্পন্ন শ্রীরামচন্দ্র, তারপরেই লক্ষণ। এবং শুধুমাত্র পায়েসের গুণেই যে দু ভাই ওইরকম শক্তি সম্পন্ন পরপর তা নয়, এদের সঙ্গে আরও সম্পর্ক রয়েছে। প্রত্যেকের দুজনের মধ্যে এক অদ্ভুত প্রাণের টান রয়েছে। একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারেন না, একজন আরেকজনের সেবা করে আনন্দ পান, এবং আরেকজন আরেকজনকে ভালো কিছু জিনিস পেলে না খাইয়ে নিজে খান না। এগুলো সবিশেষ কিন্তু লক্ষ্য করার। ঠিক অন্যদিকে লক্ষণের কনিষ্ঠ ভাই শত্রুঘ্ন, তিনিও ভরতের প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছিলেন। সেই ভরতাস্যাপি শত্রুঘ্ন লক্ষণবরজো হিসা, ভরতের কাছে শত্রুঘ্ন ভরতের ঠিক তেমনই প্রিয় হয়েছিলেন, বা শত্রুঘ্নর কাছে ভরত ঠিক ততটাই প্রিয় হয়ে উঠেছিলেন যেমন তার অন্য ভাই লক্ষণের কাছে শ্রীরামচন্দ্র। এই জায়গাটুকু কিন্তু এই বোঝার খুব দরকার। এই জায়গায় আমরা যদি ভাবি যে রামচন্দ্র ভাই ভাই এরকম মিল থাকতেই পারে, খুব ভালো কথা, ভাই ভাই মিল আছে, কিন্তু কেবলমাত্র এই জোড়ায় জোড়ায় মিল কেন? সেখানে এই মিল তো অন্য অন্যর মধ্যেও আসতে পারত, সেটা আসেনি। এইখানেই কিন্তু দক্ষিণী রামায়ণ খুব পরিষ্কার করে একটা ছোট্ট টিপ্পনী কেটেছে। এই টিপ্পনীটি হচ্ছে সবিশেষ গুরুত্বপূর্ণ, বলে পায়েসম গুণম ইবাকৃতা। পায়েসের গুণ পরবর্তী সন্তানদের মধ্যে কেমনভাবে সঞ্চারিত হচ্ছে, এটা সবিশেষ লক্ষ্য করার মতো। এবং তারপরেই আর দুটি শব্দ তারা ব্যবহার করেছে, সায়েব রাজনীতি। ঠিক রাজনীতির ক্ষেত্রেও এই ভাগটাই আমরা দেখতে পাব। তার শ্রীরামচন্দ্র এবং লক্ষণ একদিকে, এবং ভরত এবং শত্রুঘ্ন একদিকে। এই রাজনীতির খেলাটি কি দশরথ ইচ্ছা করেই করেছিলেন? ভবিষ্যতে তার কি হলো বা কি হবে বা কি হতে চলেছে সেটা আমরা কিন্তু দেখব। অর্থাৎ পায়েসের বিভাগের মধ্যে দিয়ে যে একটি রাজনীতির গন্ধ আছে, কেবলমাত্র সন্তান জন্মের সাধারণ তাৎপর্য আছে তা নয়, এইটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই জায়গাটাকে যদি আমরা, পায়েসের বিভাগকে যদি আমরা বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে রামায়ণের মধ্যে যে ঘটনাগুলো হবে, যে অন্তর্কলহগুলো পরপর আসবে, এই পরিবারের মধ্যে যা আসার কথা নয় অথচ যা আসবে, সেখানে এই পায়েস বিভাগ সবিশেষ গুরুত্বপূর্ণ। এবং সেখানে মহারাজ দশরথের অবদান কিন্তু কোনো অংশেই কম নয়। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।
প্রাণারাম